মোবাইল আসছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের 24-25 সালের কোশ্চেন সলভ করব, ম্যাথ পার্টটা। ঠিক আছে, চলো সলভ করি। ওকে, আমরা আমরা জানি খুব শীঘ্রই কিন্তু এটা মনে হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তাই না? শুক্রবার, তাই তো? শুক্রবার যাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তাদেরকে টার্গেট করে আমরা এই কোশ্চেনটা সলভ করতেছি। ঠিক আছে, তোমরা যাতে একটু হলেও উপকৃত হও। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটা বলছি কি আমাদের, প্রথম কোশ্চেনটা বলা আছে যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান tan ইনভার্স এক্স মাইনাস ওয়ান, এটার y1 বের করতে বলছে। y1 মানে কি? এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে, ফার্স্ট ডেরিভেটিভ। হ্যাঁ, আচ্ছা তাহলে মানে কি, আমরা যদি এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করি অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমার এখানে থাকতেছে tan ইনভার্স এক্স মাইনাস এক্স, তাই তো? ওকে, তাহলে আমরা যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো y1, এটা আসবে, এটা কিন্তু ইউভি ফরম্যাট বলা যায়, তাই না? আমরা এটাকে বলতে পারি ইউ, এটাকে বলতে পারি ভি। তাহলে আমরা কি করতে পারি বলো তো? এখানে ইউভির ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ডিডিএক্স অফ এইটা, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন কি বলো তো? 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। এবং প্লাস ট্যান ইনভার্স এক্স আর ডিডিএক্স অফ এইটা, তুমি যদি এটার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবো? জাস্ট 2x পাবা। ঠিক আছে, আর এই x এর ডিফারেন্সিয়েশন কত? -1। ওকে, আমি একটু তাড়াতাড়ি বলেছি যেহেতু তোমরা ডিফারেন্সিয়েশন সবাই পারো, এই জন্য এটা খুব সিম্পল। হ্যাঁ, ওকে, তারপর এটা যদি ক্যান্সেল আউট করে দাও, দেখো তুমি ফাইনাল অ্যান্সারটা কি পাবা? তুমি পাবা 2x tan ইনভার্স x, আর এই ওয়ানটা ক্যান্সেল আউট। ঠিক আছে, দেখো এইটা আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এখন দেখো আমাদের অপশনের সাথে কিন্তু মিলতেছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার খ। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, এখন আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে আসছে। ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনটা দেখব কি বলছে। tan 2x tan x ইকুয়ালস টু 1 হলে x এর কোন মানটি সঠিক নয়। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের দেখতে হবে কোন অ্যান্সারটা এই সমীকরণকে সিদ্ধ করে না বা এই সমীকরণের সমাধান না। ঠিক আছে, তুমি এটা অনেকভাবে করতে পারো। তুমি এটা করতে পারো কি জানো? তুমি এটাকে অপশন টেস্ট করতে পারো। এখান থেকে প্রত্যেকটা অ্যান্সার এখানে বসে বসে দেখতে পারো যে কোনটার অ্যান্সার এটা স্যাটিসফাই করে, কোনটা অ্যান্সার স্যাটিসফাই করে না, তো সেটা অ্যান্সার হবে না। ওকে, তো আমি ওভাবে করব না, আমি জাস্ট এখানে সলভ করে দিচ্ছি। আমি এখানে কি করব? এটার সলভটা করব, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে লিখবো কি tan 2x, হ্যাঁ, ইন্টু tan x ইকুয়ালস টু 1। ওকে, তাহলে বলো tan 2x এর কিন্তু একটা ফর্মুলা আছে, আমরা সবাই জানি, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কত আসবে? 2 tan x ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার x ইন্টু tan x, ঠিক আছে, ইকুয়ালস টু 1। হ্যাঁ, এখন আমি যদি এটাকে গুণ করি এবং আর গুণ করে ফেলি তাহলে কি আসবে? 2 tan স্কোয়ার x ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার x। ওকে, এরপর তুমি যদি সবগুলা ট্যানকে এক পাশে নিয়ে আসো তাহলে 3 tan স্কোয়ার x ইকুয়ালস টু 1। ওকে, এরপর তুমি যদি এখান থেকে tan x এর ভ্যালু বের করো, সেটা আসবে tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। ওকে, আর এরপর তুমি কি করতে পারো? আমরা জানি কিন্তু tan 30 ডিগ্রি ভ্যালু গিয়ে 1/√3, তাহলে আমরা লিখবো কি? প্লাস মাইনাস tan আমরা 30 ডিগ্রি মানে π/6। ওকে, অ্যান্ড এটা যদি তুমি একটু সলভ করো n এর ফরম্যাটে, তাহলে আমরা লিখতে পারি tan x tan প্লাস মাইনাস π/6। আমরা জানি এরকম যদি ফরম্যাটে থাকে তাহলে এটা অ্যান্সার কি? আমরা অ্যান্সারটা জানি x ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস π/6 হয়। ঠিক আছে, এই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা আমার একদম জেনারেল অ্যান্সার এইটা। হ্যাঁ, এখন তুমি দেখবা এইটার সাথে এখানে কোনটা ম্যাচ করতেছে। ঠিক আছে, আমি কি করবো বলো তো? আমি এখানে n এর ভ্যালুগুলো দুই একটা সাবস্টিটিউট করতে পারি। যেমন ধরো এখানে n যদি আমি যদি n ধরো 0 নেই, ঠিক আছে, n যদি 0 নেই, দেখো আমি কত পাচ্ছি? π/6, তাহলে কিন্তু এখানে সেটা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি ধরো n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, তাহলে n এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে n যদি 1 হয় তাহলে আসবে কত বলো তো? x ইকুয়ালস টু আসবে পাই প্লাস মাইনাস π/6। ঠিক আছে, এখান থেকে কিন্তু দুইটা অ্যান্সার আসবে। একটা কত বলো তো? একটা আসবে 7 π/6 আর একটা কত? 5 π/6। ঠিক আছে, দেখো তো এই দুইটা অ্যান্সার আছে কিনা আসলে। আচ্ছা, 7 π/6 অ্যান্সার আছে। ওকে, আচ্ছা, এইবার আমি যদি n এর ভ্যালু 2 বসাই, আমি একটু এই পাশে বসাই। হ্যাঁ, তাহলে n এর ভ্যালু যদি 2 বসাই, n 2 হলে, হ্যাঁ, তাহলে আমরা দেখবো কত আসে। তাহলে কত বসবে আমার? 2 পাই প্লাস মাইনাস π/6।
ওকে, তাহলে আমরা কত পাবো? আমার 11π/6 মনে আসতেছে, ঠিক আছে? তাহলে 11π/6 একটা আসবে, আরেকটা আসবে মনে হয় 13π/6। ওকে, এই দুইটা আসবে। তাহলে এই দুইটা দেখো এখানে কিন্তু আসতেছে, হ্যাঁ এইটা আবার আসছে। ওকে, এবার আমরা 3 বসিয়ে দেখতে পারি। হ্যাঁ, তাহলে n এর ভ্যালু 3, ঠিক আছে? n এর ভ্যালু 3 হলে আমরা কি দেখতে পারি? n এর ভ্যালু যদি 3 বসাই তাহলে 3π ± π/6, তাহলে এখান থেকে আবার পাবো কত? আমার 19π/6 পাবো। হ্যাঁ, আর এখানে পাবো 17π/6, এমন কিছু একটা পাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে 19π/6টাও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে, এই যে এটা। তাহলে তুমি কিন্তু বুঝতেই পারছো কোনটা অ্যান্সার আসবে না বলো তো? 8π/6 আসবে না, কারণ এটা ক্যান্সেল আউট করলে কত আসবে বলো তো? 4π/3। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে, আমার এখানে সঠিক নয় বলছো। তাহলে এখানে সঠিক নয় কোনটা বলো তো? এই যে এইটা সঠিক নয়। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উত্তর কিন্তু এইটাই, কারণ কি আমাদের কিন্তু বলছে কোনটা সঠিক নয়, তাই না? তাহলে আমাদের অ্যাকচুয়াল আনসার কিন্তু এইটা, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আমি এখানে একটু লেন্দি করে করছি, তুমি করতে পারো কি বলো তো? এখানে অপশন টেস্ট করে 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 সলভ করতে পারো। ওকে, আচ্ছা তো আমরা এখন 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, তো 3 নম্বর কোশ্চেনটা বলছে কি দেখো, পি মানের দুটি বলের লব্ধি হচ্ছে p√2 +√2। হ্যাঁ, এদের যে কোনো একটির সাথে লব্ধির নতি কত? হ্যাঁ, আচ্ছা এখন বলো পি মানের দুটি বলের লব্ধি, তার মানে কি আমি কিন্তু জানি কি পি মানের দুইটা বল আছে, ধরো একটা বল হচ্ছে পি আর একটা বল কি, সেটাও কি পি। তাহলে এই দুইটা বলের লব্ধির মান বলা আছে p√2 +√2, এমন কিছু একটা বল আছে, তাই না? তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করি? ধরো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমাদের পি বল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লব্ধি আর, ঠিক আছে? তাহলে এরকম ক্ষেত্রে আমরা আগেও আমি আরেকটা ক্লাসে বলেছিলাম যে তোমার ধরো তোমার দুইটা বল যদি সেম হয়ে যায়, ধরো পি আর কিউ যদি সমান হয়ে যায়, তখন আমরা লব্ধি ডিরেক্টলি লিখতে পারি। সেটা কত? 2p cos α/2, এমন কিছু একটা, ঠিক আছে? এখন এখানে কিন্তু সেই সম্পর্কটা দেওয়া নাই, কারণ কি এখানে তুমি এখান থেকে এই যে আলফাটা ইউজ করতে পারছো না, ঠিক আছে? তো এর জন্য তুমি এখানে যে লব্ধিটা দেওয়া আছে সেটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা লব্ধি অ্যাপ্লাই করলে লব্ধির নতি পাবো না, তাহলে আমরা এখান থেকে করতে পারি কি, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ধরো আর এর ভ্যালু বসাতে পারি। এই যে আর এর ভ্যালু কত? এই যে p√, তারপর 2 আবার √2, তাই তো? ওকে, আচ্ছা এটা বসালাম। এরপর এখানে আবার 2p বসবে, তারপর cos α/2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু আলফা বের করতে পারবো। ওকে, এখান থেকে যদি আলফা বের করি তাহলে এখানে আমরা দেখো পি দুই পাশ থেকে ক্যান্সেল আউট করতে পারি এবং দুই পাশে স্কোয়ার করতে পারি, তাহলে কত আসে? 2√2, আচ্ছা 2, হ্যাঁ আর এখানে কত আসছে? আমার স্কোয়ার করতেছে, তাই না? তাহলে স্কোয়ার করলে আসবে কত? 4 cos² α/2, এমন কিছু একটা আসে। হ্যাঁ, আচ্ছা এরপর আমি এখান থেকে চাইলে আরেকটা কাজ করতে পারি, 2 +√2 2 cos² α/2 ইন্টু আবার 2 রাখতে পারি। ওকে, এইবার এটা একটা ফর্মুলা আসে, তাহলে 2 ইন্টু বা 2 + 2 আমার cos আলফা, এমন কিছু আসবে, ঠিক আছে? তো বোথ সাইড থেকে দেখো 2 ক্যান্সেল আউট হয়, তখন আমরা কি করি? √2 আর ভাগ 2, তাহলে হচ্ছে 1/√2 = cos আলফা। ওকে, তাহলে আমার কত আসে বলো তো? আলফা হচ্ছে কি আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম? আলফা পেয়ে গেছি। ওকে, কিন্তু আমাকে কিন্তু আলফা বের করতে বলে না, আমাকে বলছে কি বলো তো? যে কোনো একটির লব্ধির নতি বের করতে বলছে। লব্ধির নতি মানে কি? এই লব্ধিটা যে কোনো একটা বলের সাথে কত কোণ উৎপন্ন করছে, এই যে থিটাটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি করবো বলো? লব্ধির নতি জাস্ট কি হবে জানো? এইটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই লব্ধির নতি, ঠিক আছে? তাহলে আমরা কি করবো বলো তো? এখানে α/2, হ্যাঁ তাহলে α/2 হচ্ছে আমরা কি জানি? থিটা। α/2 হচ্ছে আমাদের কি? থিটা। তাহলে আলফা কত পেয়েছি? 45 ডিগ্রি। তাহলে α/2 কত হবে বলো তো? α/2 আসবে 22.5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে 22.5 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কত বসাবো? 22.5 ডিগ্রি। ওকে, আচ্ছা এরপর আমাদের পরের কোশ্চেনটা আমরা একটু পড়ে ফেলি। পরের কোশ্চেনটা আমাদের বলছে z - 3, হ্যাঁ
মডুলাস অফ জেড মাইনাস 3 সমীকরণটি আর্গন চিত্রে একটি বৃত্ত নির্দেশ করে, তবে বলছে বৃত্তের কেন্দ্র কত। খুব সিম্পল। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে এই সমীকরণটা বলতেছে একটা বৃত্ত নির্দেশ করতেছে, তাহলে আর্গন চিত্র, সেই আর্গন চিত্রটা কোনটা, জটিল সংখ্যাগুলোকে আমরা যে চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেগুলোকে বলা হয় আর্গন চিত্র। তাহলে আর্গন চিত্র যদি এটা বৃত্ত নির্দেশ করে, বৃত্তের কি কেন্দ্র বের করতে বলছে, অর্থাৎ এটা একটা বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে একটু সলভ করব। হ্যাঁ, তাহলে মডুলাস অফ জেড মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে আমরা কি লিখতে পারি, রুট ওভার আগেই নিয়ে আসবো না, আমরা এটাকে এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি। কি করছি বলতো, জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়েছি, মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 4। ওকে, আচ্ছা এরপর আমি কি করব, রুট ওভার এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4। ওকে, এরপর তুমি লিখতে পারো এক্স মাইনাস 3 দুই পাশে যদি বর্গ করে দাও তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। দেখো এটা কিন্তু একটা বৃত্তের ফরম্যাট, এটা আমাদের বৃত্তের একটা সমীকরণের ফরম্যাট হয়ে গেছে। তাহলে আমি এটাকে লিখতে পারি কি, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি আর স্কোয়ার। দেখো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, যেখানে কেন্দ্র কত বলো তো, যেখানে কেন্দ্র হচ্ছে গিয়ে কেন্দ্র আমাদের এইচ কমা কে এটা কত হয় 3,0, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত 4। ঠিক আছে, দুইটা জিনিস আমি দেখাই দিলাম। এটাকে আমরা বলি বৃত্তের একটা সমীকরণ। ওকে, তাহলে আমরা এখান থেকে বলবো কত 3,0 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। ওকে, ছিলাম না, আচ্ছা ফ্লোতে। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে কি এখানে 5 আর 6 এখন সলভ করবো। দেখো 5 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, আর আমাদের বলা আছে কি বিএসি বলা আছে, আমাদের বের করতে বলছে ওসিবি। ওকে, তাহলে ওসিবি কোনটা দেখো তো একটু, এই ওসিবি কোনটা হচ্ছে এই কোনটা আমাদের, এই যে এই কোনটা ওসিবি, তাহলে আমরা এই কোনটা হচ্ছে বের করতে চাচ্ছি। ওকে, আচ্ছা এখন দেখো আমার ওসিবি যে ত্রিভুজে আছে, আসলে সেই ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন বলতো, এখানে এই এতটুকু হচ্ছে আমাদের কি বলতো, এখানে ও সি হচ্ছে আমাদের ব্যাস, তারপর কি ও ব্যাসার্ধ, আর ও বি হচ্ছে আমাদের কি বলতো ব্যাসার্ধ। তাহলে আমাদের দুইটাই বাহু সেম হওয়ার কারণে তাহলে কি হচ্ছে বলতো, ও সি বি একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে আমার এই ও সি বি সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে আমরা এই দুইটা কোণ কি বলতে পারি তো বলতো, সমান বলতে পারি। হ্যাঁ, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি সমান, তোমাকে এটা ফার্স্টে বুঝে ফেলতে হবে। ওকে, এরপর আমাদের আরেকটা কোণ দেওয়া আছে, দেখো তো এই যে কোণটা দেওয়া আছে বিএসি, দেখো বিএসি বলা আছে। তাহলে বিএসি কোণটা এই যে এই কোণটা। এখন তোমরা যদি একটু 9 একটু ভালো মতো পড়াশোনা করো তাহলে দেখবা এই কোণটা কিন্তু আমাদের ছিল, এই কোণটাকে আমরা বলতাম বৃত্তস্থ কোণ। একই চাপের উপর বৃত্তস্থ কোণ কি হয়, আমাদের কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অথবা উল্টা করে বললে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ওই কনসেপ্টটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম, তো এইটাও এখানে অ্যাপ্লাই করা যাবে। ওকে, তাহলে আমরা কি লিখবো, এখানে হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ কত, আমি একটু জাস্ট তাড়াতাড়ি করে লিখি। এখানে আমাদের বৃত্তস্থ কোণ, হ্যাঁ একটু জাস্ট বলে দিই, বৃত্তস্থ কোণ ও না কত বিএসসি, তাহলে বিএসসি এটা হচ্ছে কত 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আর কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ কত, এই যে এটা আমার বিওসি। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, আমরা জানি কিন্তু একটা দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বিওসি এটা হচ্ছে কি হয় 2 ইন্টু বিএসি, এটা হচ্ছে 19 বেসিক থেকে বলতেছে, একদম ইজি। ওকে, তাহলে আমরা বিওসির ভ্যালু কত পাবো, 2 ইন্টু আমাদের কত 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। তার মানে কি বুঝছো, আমরা এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা বলতেছিলাম, এই সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা কিন্তু তুমি জেনে গেছো, এই কোণটা কত 120 ডিগ্রি। তার মানে কি বলতো, এই ত্রিভুজের বাকি দুইটা কোণ তো তুমি জানো, তাহলে কারণ কি আমার তো এই দুইটা কোণ তো সমান। তাহলে আমরা কি করব, আমরা লিখবো ধরো ত্রিভুজ, একদম ছোটবেলায় যেভাবে করতাম সেভাবে করি, ত্রিভুজ ও বি সি এ। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, যে আমার যে ও বি সি প্লাস ও সি বি আমার প্লাস 120 ডিগ্রি না লিখে আচ্ছা যাও বিওসি ইকুয়ালস টু কত 180 ডিগ্রি, তাই না? এটা লিখতে পারি। এর ভিতর আমরা দেখো এই কোণটা কিন্তু আমরা জানি 120 ডিগ্রি, আর এই দুটো কোণ তো সেম। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, এই দুটো কোণ তো সেম, তাহলে আমরা এই দুটো কোণকে আমাদের এই কোশ্চেনের মতো করে লিখে ফেলি, তাই না? তাহলে আমরা লিখবো কি ও সি বি, আর এটাও কি ও সি বি, তাহলে কত হবে দুইটা ও সি বি। ঠিক আছে, দুইটা ও সি বি। আচ্ছা আর এখানে কত আছে 120 ডিগ্রি, আর এখানে কত আছে 180, তাই তো? এখান থেকে আমি জাস্ট যদি বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো, বিয়োগ করে দিলে কত পাবো 2 ও সি বি ইকুয়ালস টু কত 60 ডিগ্রি। তাহলে ও সি বির ভ্যালু কত আসবে
ওসিবির ভ্যালু কত আসবে 30 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি খুবই সহজ একটা ম্যাথ ছিল এটা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটার অ্যান্সার কত বলবো, 5/2 30 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখো একটা ইন্টিগ্রেশনের ম্যাথ আছে। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের ম্যাথ, খুব সহজ একটা ইন্টিগ্রেশন যেটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, ওকে, তো তোমরা যারা একটা শর্টকাটটা জানো তারা কিন্তু ইজিলি এটা বের করতে পারবা। ঠিক আছে, কিন্তু আমরা শর্টকাটটা একটা লেন্দি প্রসেসই সলভ করার চেষ্টা করছি। ওকে, যেটা অ্যাকচুয়াল প্রসেস, যেটা তুমি রিটেনে আসুক যে কোনো ক্ষেত্রে আসুক তুমি সলভ করতে পারবা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলতো, এইটা হচ্ছে আমাদের একটা কি, আমাদের পরাবৃত্তের সমীকরণ বলা আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, এদের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফার্স্টে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে ফেলতে পারি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ঠিক আছে, আচ্ছা এখন বলো এই পরাবৃত্তটা তোমার কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই ফর্মেটটা না? তাহলে এরকম ফর্মেট যদি পরাবৃত্ত হয় তখন আমরা কি জানি এটা শেপটা কেমন হয়, এরকম হয়ে যায়, তাই না? এই শেপটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তারপর আমাদের কি বলা আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স কেমন হবে, y ইকুয়ালস টু এক্স দেখতে হচ্ছে এই যে এমন একটা মূল বিন্দুগামী একটা সরলরেখা, এরকম কিছু একটা। ঠিক আছে, মূল বিন্দুগামী একটা সরলরেখা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের চিত্র। এখন বলো এদের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি বলতো, এই যে আবদ্ধ অংশ হচ্ছে এইটা, তাহলে এই ক্ষেত্রফলটাকে আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব, আমাদের এই যে ছেদবিন্দুগুলো দেখো, এই কার্ভটা, এই যে এই দুইটা কার্ভ মানে একটা কার্ভ একটা সরলরেখা, এরা হচ্ছে পরস্পরকে দুইটা বিন্দুতে ছেদ করছে, সেই ছেদবিন্দুটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। আর বলো তো কি বলা আছে, y আর x সমান, তাহলে আমরা কি করব, এখানে বসায় দিব। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4x, আমি যদি এক পাশে নিয়ে আসি তাহলে কমন নিতে পারবো x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 0, আর তাহলে y এর ভ্যালু কত আসবে 0। হ্যাঁ, আবার আমার যদি x যদি 4 হয় তাহলে কত, y এর ভ্যালু কত 4, অর্থাৎ আমার ছেদবিন্দুগুলো কত 0,0 আর কি 4,4। ঠিক আছে, তাহলে আমি ছেদবিন্দুগুলো পেয়ে গেছি। ওকে, এখন আমি জাস্ট কি করব, আমি এটাকে ইন্টিগ্রেশন করব, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে যেহেতু করব তাহলে আমার কি এক্স এর লিমিটগুলো লাগবে, তাই না? আমরা যার সাপেক্ষে করব তার সবসময় লিমিটগুলো লাগে। তাহলে ওর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 4। তাহলে আমি কি লিখবো 0 থেকে 4। হ্যাঁ, আচ্ছা এখন আমাকে এখানে দুইটা কার্ভ বলা আছে, তাহলে দুইটা কার্ভ থাকলে আমাদের কি করতে, দুইটা কার্ভের বিয়োগফল নিতে হয়। তাহলে আমরা কি করব, আমরা y1 মাইনাস y2 লিখবো। ঠিক আছে, আর dx লিখবো। এখন কথা হচ্ছে এখানে y1 কোনটা, y2 কোনটা, আমাদের এই চিত্রে যে ফাংশনটা উপরের দিকে থাকে সেটাকে আমরা বলি y1। তাহলে এই ফাংশনটাই কত বলো তো, এই ফাংশনটা হচ্ছে গিয়ে ওই যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাই না? আর নিচে যেটা আছে এটাই হচ্ছে আমাদের কি সরলরেখা y ইকুয়ালস টু x। দেখো এইভাবে আমরা কিন্তু বলতে পারি কোনটা একটু উপরের দিকে আছে কোনটা একটু নিচের দিকে আছে। তো আমরা এই ফাংশনটাকে আগে লিখবো, তাহলে লিখবো কি, যদি y এর মান বের করো এখান থেকে, শুধু y এর মান তাহলে কত আসবে 2√x, আর এখানে তো x এর ভ্যালু y এর ভ্যালু তো x এর মাধ্যমে আসেই। হ্যাঁ, এই শেষ। তাহলে এবার এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করলেই হবে। হ্যাঁ, কিন্তু কি 0 থেকে 4 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো 2, এটা হচ্ছে x টু দি পাওয়ার হাফ, তাহলে হাফকে তুমি যদি পাওয়ার 1 বাড়িয়ে দাও, আচ্ছা আমি একটু ডিরেক্টলি করি, হাফ টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 মাইনাস x স্কোয়ার বাই 2। ঠিক আছে, x স্কোয়ার বাই 2। ওকে, এখন জাস্ট এটাকে কি করব, আমি আপার লিমিট আর লোয়ার লিমিট নিয়ে বসিয়ে দিব মানগুলো। ওকে, এখন দেখো আমি জাস্ট যদি এটাকে সলভ করি, এখানে সলভ করি তাহলে কত আসবে, এখানে 2টা উল্টে গেলে 4/3, আর এই 4 যদি এখানে বসাই তাহলে কত আসবে, আমাদের 4কে যদি রুট করো তাহলে কত আসবে 2, আর 2কে কিউব করলে আসবে 8। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 8। হ্যাঁ, আর এখানে মাইনাস 4 স্কোয়ার বাই 2, তাহলে কত আসবে 4 স্কোয়ার বাই 2 হচ্ছে আবার 8, কিন্তু 0-র জন্য বসালে কোনো মান পরিবর্তন হবে না, এর জন্য আমি কি এভাবেই রেখে দিচ্ছি। ওকে, এরপর জাস্ট তুমি এটাকে যদি সলভ করো দেখবা কত, আমাদের 32/3 মাইনাস তোমার মাইনাস কত 8, তাই না? তাহলে এটাকে যদি সলভ করো দেখবা 8/3 আসবে। ঠিক আছে, তাহলে 8/3 বর্গ একক। তাহলে এটার সলভ কত দেখো, আমাদের এখানে অপশন ক্ষয়ের সাথে মিলে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে এরপর হচ্ছে আমরা
পরের কোশ্চেনটা সলভ করবো। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, এটাও একটা ইন্টিগ্রেশন ম্যাথ দিচ্ছে, খুব সিম্পল মনে হচ্ছে, চলো আমরা এটা সলভ করে দেখি। কি বলছে যে পিবি যদি 5 হয় তাহলে বলছে যে তবে এটার ভ্যালু কত, ইন্টিগ্রেশন অফ তোমার পি ডিভি ভ্যালু কত, ঠিক আছে, যেখানে তোমার লিমিট বলা আছে 1 থেকে 2। ওকে, তাহলে আমাদের কি বলা আছে যে পি ভি ইকুয়ালস টু হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের বলছে পি ডিভির ভ্যালু কত, ঠিক আছে। তার মানে কি এখানে আমার পি হচ্ছে কি তোমার কিন্তু চলক হিসেবে কাজ করবে, হ্যাঁ। তাহলে আমার পির ভ্যালু তুমি যদি এখান থেকে পি কে জাস্ট ভাগ করে দাও, পি কে যদি তুমি ভাগ করে দাও এখান থেকে, তাহলে তুমি কি পাচ্ছ 5/p এরকম কিছু একটা পাচ্ছ, ঠিক আছে। আমি জাস্ট ভি এর ভ্যালুটা বের করে ফেলতেছি। ওকে, আচ্ছা এখন আমি জাস্ট কি করব, আমি জাস্ট আমার যে কোশ্চেনে যে ফাংশনটা বলা আছে সেই ফাংশনে এইটা বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে কি লিখবো 1 থেকে 2, 1 থেকে 2 পি এর ভ্যালু হচ্ছে গিয়ে, আচ্ছা আমি মনে হয় ভুল বসাইছি না, আমাদের এখানে পি এর ভ্যালু বের করা উচিত ছিল, ঠিক আছে, কারণ এখানে পি এর ভ্যালু বসানো উচিত ছিল। ওকে, তাহলে আমরা এখানে কি করব, পি এর ভ্যালু বসাবো, হ্যাঁ। সবকিছু ঠিকই বলে আমরা, তাহলে পিভি হচ্ছে 5, তাহলে পি এর ভ্যালু কত আসবে আমাদের 5/v, তাই না। এই ভ্যালুটা এখানে বসাবো, ওকে, কারণ এখানে পি দেওয়া আছে, তাই না। তাহলে আমরা পি এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে কত 5/v, আর এখানে আসবে ডিভি, তাই তো। দেখো আমাদের কিন্তু সবকিছু মোটামুটি ঠিক আছে। ওকে, এরপর দেখো 5 কিন্তু আমাদের কি বলতো ধ্রুব সংখ্যাটা বাইরে চলে আসবে, আর এখানে কি বলতো 1/v আর ডিভি, বলতো এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন একটা সূত্র, কিন্তু যে আমরা যদি জানি, আমরা এটা সবাই জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়ালস টু কি হয় ln x হয়, তাহলে এখানে জাস্ট v আছে, তাহলে সেম জিনিসই বসবে। তাহলে আমি লিখবো কি ln v, কিন্তু এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমাকে দিতে হবে, ঠিক আছে। আপার লিমিট হচ্ছে আমার কত 2, আর এখানে লোয়ার লিমিট হচ্ছে 1, তারপর আমি জাস্ট মানটা বসাই দিব, তাহলে কত লিখবো 5 ln 2 minus ln 1। ওকে, আচ্ছা এখন তোমরা কিন্তু জানো ln 1 এর ভ্যালু কত 0, তাহলে ln 1 যদি 0 হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কত আসবে 5 ln 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখি আমাদের অ্যান্সার আছে কিনা, হ্যাঁ 5 ln 2, গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আমাদের বলছে কি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার হলে এর সর্বোচ্চ ক্ষেত্রফল কত, সর্বোচ্চ ক্ষেত্রফল কত, হ্যাঁ। আচ্ছা এটাও আমাদের মনে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন দিয়ে করা লাগবে, মানে ক্যালকুলাস পার্ট থেকে এটাও আসছে। তাহলে এখন বলো আয়তক্ষেত্রের পরিসীমা আসলে কি, হ্যাঁ। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমাদের, আয়তক্ষেত্র যদি দেখতে এরকম কিছু একটা হয়, এরকম কিছু একটা আয়তক্ষেত্র হয়, তাহলে এর আমার কি আছে দৈর্ঘ্য আছে একটা, আর হচ্ছে কি প্রস্থ আছে, তাই না। আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে আচ্ছা দৈর্ঘ্য, আচ্ছা থাক সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা কি ধরতে পারি বলতো দৈর্ঘ্য y আর প্রস্থ হচ্ছে x, এরকম ভাবে ধরতে পারি। তাহলে এটা পরিসীমা কত, পরিসীমা হচ্ছে আমরা যদি বলি 2x + y, এটা হচ্ছে আমার পরিসীমা, হ্যাঁ। আচ্ছা এখন এই পরিসীমার ভ্যালু দেওয়া আছে কত বলতো 200 মিটার, তাহলে আমি বলতো এই পরিসীমার ভ্যালু বসাতে পারি কত 200। ওকে, তাহলে 200 আর 2x + y। ওকে, আচ্ছা এখন বলছে যে আমার এইটা তোমার দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়া আছে, এটা আমরা জানি, হ্যাঁ। এখন এখান থেকে বলছে কি তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কত, ম্যাক্সিমাম ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে এখন বলো আমরা এখান থেকে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে কি করতে পারি বলতো, আমরা লিখতে পারি যে x + y হচ্ছে 100, এই কাজটা আমরা করতে পারি, x + y হচ্ছে 100, ঠিক আছে। অথবা আমরা একটা কাজ করতে পারি বলতো, এখান থেকে x এর ভ্যালু বের করে ফেলতে পারি বা y এর ভ্যালু বের করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আমি ধরো y এর ভ্যালু বের করে ফেললাম, তাহলে কত 100 - x, এভাবে বের করে ফেলতে পারি, ঠিক আছে। এইবার আমি কি করব, আমি জাস্ট এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তর, ওরা যেহেতু আয়ত দিয়ে লিখছে আমি জাস্ট লিখবো কি আয়তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি দৈর্ঘ্য তোমার 100 - x, এই যে এটাই হচ্ছে y, ইন্টু কি প্রস্থ হচ্ছে x, ঠিক আছে। এখন বলো এইটা যদি তুমি একটা ফাংশনে কনভার্ট করতে পারবে, এখন দেখো তাহলে 100x - x², তাই না, এটা হচ্ছে তার কি ক্ষেত্রফলের একটা ফাংশন চলে আসছে। ওকে, তাহলে এই ক্ষেত্রফলটা সর্বোচ্চ কখন হবে, যখন এটাকে আমি যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভের যদি ভ্যালু 0 আসে বা 0 ধরে নিই, তখনই আমি কি বলতে পারবো এটা হচ্ছে আমার সর্বোচ্চ ক্ষেত্রফল আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব এই জায়গায় এখন এটাকে ডিফারেন্সিয়েট করবো এই ফাংশনটাকে, হ্যাঁ। তাহলে আমরা এই ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ধরো এই ক্ষেত্রফলকে কিছু লেখা উচিত ছিল dA, তাহলে dA dx
ঠিক আছে, ডিএ ডিএক্স, আর এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 100 মাইনাস আমার কত আসবে 100 মাইনাস 2x, তাই না? তাহলে এখান থেকে এটাকে যদি আমরা 0 ধরি সর্বোচ্চ ক্ষেত্রফলের জন্য বা সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য সবসময় আমার ফার্স্ট ডেরিভেটিভ কি 0 হয়ে যায়, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি বলো তো, x এর ভ্যালু কত পাচ্ছি 50, ঠিক আছে? তাহলে বলো x এর ভ্যালু যদি 50 হয় আমার কি বলো তো y ও 50, তো তাই না? এখানে তুমি একটা মান বসায় দেখো, তোমার যদি x ও যদি 50 হয়, দেখো এই যে এই জায়গাটা তুমি ভ্যালু বসাও যে x যদি 50 হয়, হ্যাঁ x 50 হলে আমাদের কত y ও কত 50, তার মানে বলো তো এই যে x 50 হলে y যদি 50 হয় আমি কি ক্ষেত্রফল বের করতে পারবো না? ওই সময় যে ক্ষেত্রফলটা পাবো ওইটাই কি সর্বোচ্চ ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমি কি করছি, আমি সর্বোচ্চ ক্ষেত্রফল হওয়ার জন্য x এর যে মান হওয়া লাগে সেটা এখান থেকে বের করছি, সেই x এর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি x আর y পাচ্ছি। এরপর ওই x আর y নিয়ে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই কি সর্বোচ্চ ক্ষেত্রফল। অর্থাৎ আমার সর্বোচ্চ ক্ষেত্রফল কত, সর্বোচ্চ ক্ষেত্রফল 50 ইন্টু 50 অর্থাৎ 2500, ঠিক আছে, বর্গ মিটার, ঠিক আছে, 2500 মিটার স্কয়ার। ওকে, দেখো আমাদের অ্যান্সার কি আছে, হ্যাঁ অ্যান্সার আছে, তাহলে 2500 মিটার স্কয়ার। ওকে, আচ্ছা এরপর আমরা পরের ম্যাথে চলে যাব। আচ্ছা দেখো পরের ম্যাথটা কি বলছে, এ এর কোন মানের জন্য x মাইনাস 3y প্লাস 2 এবং আরেকটা সমীকরণ রেখা তিনটাও কি বলছে সমবিন্দু হয়। খুবই সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে? এখন তোমরা যদি এই কনসেপ্টটা জানো যে রেখা ত্রয় কখন সমবিন্দু হয়, ঠিক আছে, যে তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত কি, তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত কি, এই তিনটা রেখার x এর সহগগুলোকে বা y এর সহগগুলো বা z এর সহগগুলোকে যদি আমি নির্ণায়ক আকারে প্রকাশ করি, তখন ওই নির্ণায়কের ভ্যালু যদি 0 হয় তখন আমি ওইটার বা ওই তিনটা সরলরেখাকে কি বলি সমবিন্দু বলি, তাই না? এখন তোমরা যদি এই কনসেপ্টটা জানো যে সমবিন্দু ব্যাপারটা কি, আসলে সমবিন্দু ব্যাপারটা হচ্ছে তিনটা বিন্দু তিনটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যাবে, এইটা কি বলা হয় সমবিন্দু, ঠিক আছে? তাহলে তিনটা রেখা, এখানে যে তিনটা ভিন্ন ভিন্ন রেখা আছে তাহলে সবাই কি এরকম একটা কমন বিন্দু দিয়ে সবাই পাস করবে, ঠিক আছে, তখন এদেরকে সবাইকে আমি বলি কি সমবিন্দু। ওকে, তাহলে আমরা এখন সমবিন্দুর কনসেপ্টে অ্যাপ্লাই করি, জাস্ট কি করব, এদের দিয়ে আমি কি করব একটা নির্ণায়ক গঠন করব, সেটার ভ্যালু কি ধরবো 0 ধরবো। ওকে, আচ্ছা তাহলে আমি কি করব, আমি ধরবো নির্ণায়কটা x এর সহগ হচ্ছে 1, আমার -3, এখানে কত 0, ওকে, তারপর এখানে কত আমার 1 -6 3, আর এখানে হচ্ছে কত x এর সহগ হচ্ছে আমার কত, আচ্ছা মনে হয় এখানে একটা ঝামেলা করছে বলো তো, আমি কি ঝামেলা করছি, না ঝামেলা করি নাই। ওকে, তারপর কি x এর ভ্যালু হচ্ছে কি তোমার কত, এখানে 1, এখানে a, এখানে হচ্ছে আমার ধ্রুবকটা কত 0। ওকে, এই ভ্যালুটা আমরা দেখবো কত 0 চলে আসবে, এই ভ্যালুটা যদি 0 চলে আসে তখনই আমি বলবো কি এটাকে সমবিন্দু হওয়ার শর্তটা মেনে চলছে। ওকে, এখন দেখো এটা যদি আমি সলভ করি দেখবা a এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, আচ্ছা তাহলে a এর ভ্যালু আমরা যদি বের করতে চাই তাহলে 1, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে 0 -3a প্লাস 3 তাহলে 0 -3 অ্যান্ড এটা তো 0 0 জন্য 0। ওকে, আচ্ছা এরপর আমি এখান থেকে কি পাবো -3a আর এখানে -9, তাহলে a এর ভ্যালু কত পাচ্ছি সিম্পলি -3। ওকে, দেখো তো আশা করি অ্যান্সারটা আছে। হ্যাঁ, তাহলে a এর ভ্যালু কত -3। ওকে, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু কি একটা ম্যাথ করতে পারি। আচ্ছা তাহলে আমরা এইখানে এই ম্যাথটা করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো আরেকটা ম্যাথ আমাদের কি বলছে, আমাদের আরেকটা ম্যাথ বলছে ম্যাট্রিক্স থেকে, মনে হয় হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্স থেকে বলেছে, এটা আমরা সলভ করে ফেলি। তাহলে আমাদের বলছে কি যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যদি সমান হয়, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতার কনসেপ্ট। ওকে, তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় আমরা কি জানি বলতো, অনুরূপ ভুক্তি, এটা হচ্ছে অনুরূপ ভুক্তি, এটা হচ্ছে অনুরূপ ভুক্তি, দুইটা অনুরূপ ভুক্তি কি হয় ইকুয়াল হয়। তো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা এটা জানি, তার মানে বলা যায় কি বলতো x ইকুয়ালস টু হচ্ছে 1, x ইকুয়ালস টু 1, তাই না? আবার কি বলা যায় বলতো y স্কয়ার ইকুয়ালস টু কত, একদম সিম্পল কিন্তু এটা, y স্কয়ার ইকুয়ালস টু কত 9, তাই না? তাহলে y স্কয়ার ইকুয়ালস টু যদি 9 হয় তাহলে আমি কি করব, এখানে y এর ভ্যালু হচ্ছে কি কত, y এর ভ্যালু হচ্ছে কি আমাদের 3, ঠিক আছে, y এর ভ্যালু হচ্ছে 3। কিন্তু 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 তুমি যদি একটু কোশ্চেনটা খেয়াল করো, দেখো বলা আছে কি y আর z লেস দেন 0, তার মানে কি বলতো আমি এখান থেকে একটা ভুল করেছি, সেটা কি ভুল না, এখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস নেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস নেওয়া লাগবে, তাহলে x এর ভ্যালু 1 ঠিক ছিল, y স্কয়ার ইকুয়ালস টু 9,
তাহলে আমি কি করব y ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 3, যেখান থেকে আমাদের শর্ত অনুযায়ী আমি y এর ভ্যালু কত নিব -3 নিব। ওকে, আচ্ছা এইটার জন্য আমাদের একটু দেখতে হবে। ওকে, আচ্ছা এরপর আবার দেখো কি বলা আছে, z স্কয়ার ইকুয়ালস টু কি বলা যায় 4, ঠিক আছে, z স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4, অর্থাৎ z এর ভ্যালু কিন্তু একই রকম ভাবে আমরা কি জাস্ট মাইনাসটা নিব। ঠিক আছে, কোশ্চেনের আমাদের এই শর্ত অনুযায়ী কোশ্চেনের শর্তটা আমাদের দেখতে হবে। ওকে, এখন আমরা কি করবো বলতো, জাস্ট এই ভ্যালুটার ভ্যালু বের করবো। ঠিক আছে, তাহলে কি x মাইনাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ কি, সুতরাং আমি বলতে পারি কি x মাইনাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ আমাদের কত আসে, x এর ভ্যালু হচ্ছে 1, আমার z এর ভ্যালু হচ্ছে মাইনাস, এখানে আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস 3 প্লাস 3, ওকে, আর z এর ভ্যালু হচ্ছে -2, অর্থাৎ কি 4 - 2 অর্থাৎ হচ্ছে 2, তাহলে এইটার ভ্যালু হচ্ছে আমাদের কত 2। তাহলে আশা করি অ্যান্সারটা এখানে হ্যাঁ আছে। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত পেলাম বলো তো 2। ওকে, তো এই হচ্ছে আমাদের 10 নম্বর পর্যন্ত সলভ, আমরা হচ্ছে পরবর্তীতে 11 দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটু আগে 10 পর্যন্ত সলভ করেছিলাম, চলো আমরা এখন 11 থেকে সলভ করব। ওকে, তাহলে দেখো 11 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, 11 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে যে cos a হচ্ছে আমাদের 5/13, হ্যাঁ, আর cos b হচ্ছে আমাদের 12/13। ঠিক আছে, তাহলে দুইটা ভ্যালু দেওয়া আছে তোমার কাছে, বলেছে sin a প্লাস b এর ভ্যালু কত। ওকে, তাহলে আমরা কিন্তু জানি sin a প্লাস b একটা ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, sin a প্লাস b হচ্ছে আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a, হ্যাঁ, আর ইনটু হচ্ছে sin b, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখন এই ফর্মুলাটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে আমরা এই sin a প্লাস b এর ভ্যালুটা বের করতে পারবো। কিন্তু তুমি একটু দেখো তো, এইখানে আমরা কিন্তু জাস্ট কি cos b আর cos এর ভ্যালুগুলো জানি, তাই না? দেখো এই দুইটা ভ্যালু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এখন এই দুইটা ভ্যালু দেওয়া আছে, আমি কিন্তু চাইলে এই দুইটা ভ্যালুর হেল্প নিয়ে sin আর sin b এর ভ্যালু কিন্তু বের করতে পারি। ঠিক আছে, তাহলে কিভাবে করতে পারি, আমরা কিন্তু জানি cos এর সাথে sin এর একটা সুন্দর সম্পর্ক আছে, যে cos স্কয়ার a sin স্কয়ার a ইকুয়ালস টু কত 1, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি sin স্কয়ার বা sin a ইকুয়ালস টু কত √1 মাইনাস cos স্কয়ার b, 1 মাইনাস cos স্কয়ার b। ঠিক আছে, একইভাবে আমরা কিন্তু কি আমরা sin b এর ভ্যালু কি বের করে ফেলতে পারি, তাহলে কি √1 মাইনাস cos স্কয়ার b। আচ্ছা আমি এখানে ভুল লিখে ফেলছি, এখানে আমি কি b লিখে ফেলছি, এখানে কি হবে a হবে, তাহলে cos স্কয়ার a। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের দুটো ফরম্যাট, এইভাবে আমরা কি sin a আর sin b এর ভ্যালুটা বের করে ফেলবো। ওকে, তাহলে আমরা দেখি এখানে হচ্ছে যে আমি মানটা বসাই, তাহলে কি আসবে √1 মাইনাস cos স্কয়ার a, আর ইনটু হচ্ছে cos b, তারপর প্লাস আবার cos a, আবার √1 মাইনাস cos স্কয়ার b। ঠিক আছে, জাস্ট আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো আমাদের যে cos a এর ভ্যালু আর cos b এর ভ্যালু আছে সেটা জাস্ট এখানে বসাতে পারি। ঠিক আছে, তাহলে বসালে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাব। তাহলে কি আসবে √1 মাইনাস cos স্কয়ার কত, আমাদের cos a এর হচ্ছে 5/13 হোল স্কয়ার, আবার এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে আমাদের cos b হচ্ছে 12/13, আবার এখানে কি cos a কত 5/13, আবার এখানে কত √1 মাইনাস 12/13 হোল স্কয়ার, এভাবে তুমি লিখতে পারো। ওকে, এখন জাস্ট এটাকে সলভ করলেই আমি কি sin a প্লাস b এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি একটু সলভ করি তাহলে আসবে, দেখবা ধরো উপরে আসবে 169 মাইনাস 25 ডিভাইড বাই 169, একইভাবে এখানে 12/13, এখানে আসবে হচ্ছে 5/13, এখানেও একইভাবে আমরা লিখতে পারবো 169 মাইনাস 144 ডিভাইড বাই হচ্ছে 169। হ্যাঁ, এখানে তুমি যদি কি রুট করে নাও তাহলে কত আসবে, এখানে 12/13ই আসবে, আর এখানেও 12/13 অর্থাৎ 12 স্কয়ার বাই 13 স্কয়ার প্লাস 5 স্কয়ার বাই 13 স্কয়ার। ওকে, তাহলে এইটাকে যদি একটু লসাগু করি, আমরা সলভ করে ফেলি, তাহলে কত আসবে 169 বা 39 স্কয়ার, সরি 13 স্কয়ার, আর এখানে হচ্ছে গিয়ে 12 স্কয়ার প্লাস 13 স্কয়ার, ওকে 5 স্কয়ার। ওকে, তাহলে এইটার ভ্যালু কত পাচ্ছি 13 স্কয়ার ডিভাইড বাই 13 স্কয়ার অর্থাৎ 1। ওকে, তাহলে আমরা এইভাবে সলভ করলে পুরোটার ভ্যালু কত পাচ্ছি 1। ওকে, তাহলে এটার আনসার কত আছে, অপশন সিতে আছে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা খুব ইজিলি এই কোশ্চেনটা সলভ করতে পারি। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, সুন্দর একটা কোশ্চেন, আমাদের পরাবৃত্তর যে চ্যাপ্টার সেখান থেকে এই কোশ্চেনটা আসছে। দেখো পরাবৃত্ত বা কনিক্সের যে চ্যাপ্টার সেখান থেকে আসছে, দেখো যদি x = 1 এই পরাবৃত্তটি y স্কয়ার মাইনাস kx প্লাস 8 এর নিয়ামক রেখা হয়, তাহলে বলছে k এর মান কত। ওকে, তাহলে আমাদের বলছে কি এই রেখাটা
এই রেখাটা এই পরাবৃত্তের কি একটা আমাদের নিয়ামক রেখা বলা আছে। এই পরাবৃত্তের যদি নিয়ামক রেখা এইটা হয় তাহলে বলছে কে এর মান কত। ওকে, তাহলে আমরা যে পরাবৃত্তের সমীকরণটা জানি সেটাকে আমি একটু সাধারণ ফরম্যাটে একটু কনভার্ট করব। সাধারণ ফরম্যাটে কনভার্ট করলে কি আমি এটা নিয়ামক রেখা পাবো, এটা সব কিছু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে একটা সাধারণ সমীকরণে কনভার্ট করতে পারলে একটা পরাবৃত্তের সব তথ্য পাওয়া যায়। তোমার শীর্ষ পাওয়া যায়, তোমার ধরো দ্বিকাক্ষের পাদবিন্দু পাওয়া যায়, অক্ষরেখার সমীকরণ পাওয়া যায়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, তাই না? তো এই জন্য আমরা কি সাধারণ সমীকরণে কনভার্ট করব। ওকে, তাহলে আমরা কি লিখবো? y স্কোয়ার ইকুয়ালস টু kx মাইনাস 8। তারপর এখান থেকে দেখো আমি এটাকে লিখতে পারি y মাইনাস 0 তার হোল স্কোয়ার। এখান থেকে k যদি জোর করে কমন নেই তাহলে x মাইনাস 8/k। ঠিক আছে, এখন একটুক রাখলেই হয়ে যেত, কিন্তু দেখবা আমাদের যে সাধারণ সমীকরণ সেখানে একটা 4a থাকে, তাহলে আমি ইচ্ছা করে এখন একটা জোর করে 4a নিয়ে আসবো। 4a তাহলে কি 4 আর k এর মতো থাকবে, কিন্তু 4 আমি তো আনতে পারি না এক্সট্রা, এজন্য কি 4 আমি ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি x মাইনাস 8/k। ওকে, এখন দেখো আমি এরপর কি লিখতে পারি, এইটা আমাদের একটা জেনারেল ফর্ম, যেখানে এটা হচ্ছে আমাদের কি বলতো আমাদের y মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তুমি দেখো এই ফর্মটা তুমি দেখছো, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের a, তাহলে এটাকে লেখা আছে কি 4a। এটা হচ্ছে আমাদের কি x মাইনাস আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সাধারণ পরাবৃত্তের সমীকরণ। সাধারণ পরাবৃত্তের সমীকরণ যেখানে এই পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। অক্ষরেখা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল। ঠিক আছে, অক্ষরেখা হচ্ছে x অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটা আমাদের এখানে আমাদের বলা নাই, বাট আমরা এভাবে বলতে পারি। ওকে, এরপর দেখো এই যে পরাবৃত্তটা জেনে গেছি, তাহলে এই পরাবৃত্তটার এখন বলো আমি নিয়ামক রেখা বের করতে পারি। তাহলে আমরা এরকম যদি জানি, এরকম যদি একটা পরাবৃত্ত জানি, তার নিয়ামক রেখা আমরা দেখেছি এরকম যে তোমার নিয়ামক রেখার সমীকরণ, আমি জাস্ট নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, তাহলে সেটা কি লেখা যায় যে তোমার এই যে x, এই যে x এর পার্টটা, তাহলে x মাইনাস আলফা। আচ্ছা, x মাইনাস আলফা মানে কি এই যে এইটা, তাহলে আমি কি লিখবো আমি লিখবো x মাইনাস 8/k। আর হচ্ছে কি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস a, এরকম বস্তু ইকুয়ালস টু হচ্ছে মাইনাস a, তাহলে এটা হচ্ছে আমার সেই a, তাহলে মাইনাস k/4। হ্যাঁ, মাইনাস k/4। তাহলে আমি যদি এখানে x এর ভ্যালু 1 বসাই, কেন বলো তো? কোশ্চেনে দেখো এখানে বলা আছে x ইকুয়ালস টু 1 রেখাটি, তাহলে আমি কি করব, এখানে x এর ভ্যালু 1 বসাতে পারবো। ঠিক আছে, কারণ কি এটা হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে x মাইনাস 1, সরি x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 8/k, আর এখানে হচ্ছে কি প্লাস k/4। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কি k এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে এখান থেকে 4k, তাহলে এখানে আসতে পারে নাই। ওকে, দেখো আমাদের 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, sin a মাইনাস sin b ইকুয়ালস টু মাইনাস cos a প্লাস cos b হলে বলছে a প্লাস b ভ্যালু কত। ঠিক আছে, তো এটা আমরা দেখেই বলতে পারি এটা একদম বইয়ের একটা ম্যাথ। তো বইয়ের একটা ম্যাথ, এটার অ্যান্সারটাও আমাদের মুখস্থ বলা যায়। যারা করতে ধরো ম্যাথটা করতে অভ্যস্ত হয়ে যাবে, দেখবা হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো দেখলে তুমি অ্যান্সার বলতে পারবা। তাও আমি তোমাদের জন্য সলভটা করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা লিখতে পারি কি sin a মাইনাস sin b ইকুয়ালস টু, দেখো প্লাসটাকে আমি একটু আগে লিখবো, এই যে cos b টাকে একটু আগে লিখবো, cos b মাইনাস cos a। ওকে, তাহলে এখান থেকে আমি জাস্ট কি লিখবো, এইটা হচ্ছে দেখো sin c মাইনাস sin d, আর পরটা কি cos c মাইনাস cos d, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, দেখবো তাহলে আশা করি আমরা ম্যাথটা মিলাতে পারবো। তাহলে কি আসবে, cos a প্লাস b ডিভাইডেড বাই 2 sin a মাইনাস b ডিভাইডেড বাই 2। ওকে, ইকুয়ালস টু একইভাবে এখানেও আমরা যদি ফর্মুলা ইউজ করি 2 sin a প্লাস b ডিভাইড বাই 2 sin a মাইনাস b ডিভাইড বাই 2। ওকে, দেখো এখন বোথ সাইড থেকে আমরা কিন্তু একটা টার্ম ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমরা সেটা কি করতে পারি, sin a মাইনাস b বাই 2 sin a মাইনাস b বাই 2 ক্যান্সেল আউট করতে পারি। তারপর আমি কি করতে পারি, আমার যে রিমেইনিং পার্ট সেটা নিয়ে আমরা পরের কাজগুলো করতে পারি। ঠিক আছে, এখন আমি কি লিখতে পারি, cos a প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়ালস টু এখানে কত, sin a প্লাস b ডিভাইড বাই 2। ওকে, এখন দেখো আমি যদি সাইন দিয়ে এখানে ডিভাইড করে দিই তাহলে আমাদের কত আসছে, cot a প্লাস b ডিভাইড বাই 2, cot a প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 1, তাই না? তাহলে এখন আমরা এরপর কি করতে পারি, এরপর আমরা কিন্তু জানি cot আমাদের π/4 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি cot π/4 তার ভ্যালু হচ্ছে কত, 1। এখন দেখো দুই পাশ থেকে তুমি যদি cot ক্যান্সেল আউট করো তাহলে তুমি কি পাবা, হচ্ছে গিয়ে a প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে π/4।
হ্যাঁ ইকুয়ালস টু হচ্ছে π/4, ঠিক আছে। এখন জাস্ট বোথ সাইডে এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পাবো, a প্লাস বি ইকুয়ালস টু π/2, ঠিক আছে। তো খুব সিম্পল একটা কোশ্চেন এটা। তো এই টাইপের কোশ্চেন মানে হুবহু চলে আসতে পারে পরীক্ষার জন্য। তো আমাদের ট্রিগোনোমেট্রি কিন্তু অনেকগুলো ম্যাথ হুবহু চলে আসে। তো এই জন্য কি ট্রিগোনোমেট্রি ম্যাথগুলো তোমার যদি খুব মানে অনেকবার প্র্যাকটিস করা থাকে, দেখা যাবে কি ওগুলো তুমি ডিরেক্টলি বলে ফেলতে পারবা যে এটার অ্যান্সার ওইটা, ওইটার অ্যান্সার ওইটা, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি কি y ইকুয়ালস টু sin π/18 হলে তোমার এই বাজে একটা টার্মের তোমাকে বলছে যে মান কত, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা একটু চেষ্টা করি। তো এই ম্যাথটা করার জন্য, হ্যাঁ এই ম্যাথটা করার জন্য আমাদের মোটামুটি কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে। তো তুমি চেষ্টা করবা কি এই টাইপের ম্যাথ যদি তুমি দেখো না, তাহলে একটু এগুলোকে অ্যাপ্রোচটাকে আমরা হচ্ছে এগুলোতে অ্যাপ্রোচ করবোই না, কারণ কি এটা তোমাকে মিনিমাম হচ্ছে 5 মিনিট তোমাকে এটা হচ্ছে ভোগাবে বলা যায়, ঠিক আছে। তারপর মিলবে কিনা হচ্ছে তুমি শিওর না, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথ দেখলে হচ্ছে ইগনোর করবা যেগুলো হচ্ছে তোমার টাইম কনজিউম করবে, ঠিক আছে। তো আমি তাও শুরু করি। তাহলে আমরা লিখবো কি সাইন হচ্ছে কত π/18, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বলা আছে কি y এর ভ্যালু, তাই তো। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি কি বলতো, আমরা এটাকে একটু ডিগ্রিতে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের মনে এটা দেখতে একটু সুন্দর হবে। তাহলে আমি লিখতে পারি কি বলতো, এখানে y এর ভ্যালু হচ্ছে কি সাইন, এটাকে যদি 180/π বসাই তাহলে কত 180/18 আসবে, অর্থাৎ কত বলতো আমাদের এটা কত 18 ডিগ্রি, 18 না 10 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে কত সাইন আমাদের 10 ডিগ্রি। তাহলে এই y এর ভ্যালু হচ্ছে কত সাইন 10 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা এটা পাইলাম আমরা। এখন আমরা এই পুরোটার ভ্যালুটা হচ্ছে বের করতে চাই, হ্যাঁ। এখানে দেখো 2^4 আছে, আবার y³ আছে, আবার y² আছে, আবার শুধু নর্মাল yও আছে, এবং সাথে আবার কি প্লাস হাফও আছে। তো সবগুলোর যোগফলের আমাদের ভ্যালু বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এখানে সাইন 10 ডিগ্রি দেখতে পাচ্ছি। তো আমার যেহেতু একটা কিউব টার্ম আছে, তো কিউব কিন্তু আমরা হচ্ছে খুব পরিচিত একটা ফর্মুলা আছে যে 4 সাইন কিউবের একটা ফর্মুলা আছে, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি বলো তো কি আসে 4 সাইন কিউব, ঠিক আছে। 4 সাইন কিউব, ধরো এখানে 10 ডিগ্রি আছে, আমি এই জন্য কি 10 ডিগ্রি নিলাম, হ্যাঁ। তাহলে 4 সাইন কিউব 10 ডিগ্রি। তাহলে আমি এখানে কত লিখতে পারি বলো তো, আমাদের ফর্মুলাটা কত আসে দেখো তো, 4 সাইন কিউব a, এটার ফর্মুলা ছিল মনে হয় যে 3 সাইন a মানে 10 ডিগ্রি মাইনাস সাইন 3a, এরকম কিছু একটা, ঠিক আছে, মাইনাস সাইন 3a এমন কিছু একটা আসবে। এখন তুমি বলো তাহলে আমরা এখানে তাহলে 3 সাইন 10 ডিগ্রি, ওইটা কিন্তু আমরা ভ্যালুটা বলতে পারবো সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এই যে একটা আমাদের একটা নোন ভ্যালু চলে আসছে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা কত হবে বলতো আমাদের হাফ, তাই না। তাহলে আমরা তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4 সাইন কিউব, এটা পাচ্ছি। তারপর সবাইকে আমি করবো জানো 2 দিয়ে গুণ করবো, কারণ এটার ভ্যালু তো আমাদের হাফ, তাই না। তাহলে আমি যদি সবাইকে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে কত, বা এইভাবেও তুমি রাখতে পারো যে 4 এটা হচ্ছে আমাদের কত, তাহলে বলো তো এই যে এখানে যদি আমি এই যে y এর ভ্যালুটা বসাই, এই যে y এর ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে আমার কত আসবে 4y³ এর ভ্যালু হচ্ছে এটা ইকুয়ালস টু 3y মাইনাস হচ্ছে হাফ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের y এর ফরম্যাটে লিখে, হ্যাঁ। আচ্ছা এরপর এটা হচ্ছে আমি y এর ফরম্যাটে রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর যদি আমি এই ভ্যালুটা এখানে যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই ভ্যালুটাতে আমি যদি এখানে অ্যাপ্লাই করি পুরোটার জায়গায়, হ্যাঁ পুরোটার জায়গায় যদি আমি এখানে অ্যাপ্লাই করি এই পুরোটাতে, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি y⁴ 8 প্লাস হচ্ছে 4y³ প্লাস না প্লাস এটা প্লাস ছিল, হ্যাঁ মাইনাস, দেখছো, ওকে। আচ্ছা তাহলে এখানে মাইনাস ছিল না, ওকে তাহলে 4y³ মাইনাস 6y² মাইনাস 2y প্লাস হাফ। ওকে, এখন দেখো আমরা জাস্ট কি করবো, এই যে 4y³ এর ভ্যালু কিন্তু আমি জানি যে এখানে বসাতে পারবো, ঠিক আছে। ওকে, আর 8y⁴ এটা কিন্তু আমি চাইলে এভাবে লিখতে পারি, দেখো যে 8 ইন্টু তোমার বলতে পারো হচ্ছে কি y ইন্টু কি y³ এরকম কিছু বলতে পারো কিন্তু, তাই না, y ইন্টু y³, অথবা আমি আরেকটু গুছিয়ে লিখতে পারি এরকম যে 2 ইন্টু y ইন্টু কি 4y³, ঠিক আছে, এভাবে লিখতে পারো, হ্যাঁ এভাবে লিখতে পারো, হ্যাঁ। প্লাস আবার কি 4y³ মাইনাস কি 6y² মাইনাস 2y প্লাস কত হাফ, ঠিক আছে, প্লাস হচ্ছে হাফ, এভাবে তুমি চাইলে লিখতে পারো, হ্যাঁ। এখন বলো তুমি এই যে 4y³ কিন্তু কি কমন নিতে পারো, কিন্তু 4y³ কিন্তু কি কমন নিতে পারো, এই যে এখান থেকে কমন নিতে পারো। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে কমন যদি নাও 4y³ তাহলে আমি কি লিখতে পারি, 4y³ যদি কমন নেই তাহলে আমি লিখতে পারি কি 2y প্লাস 1, এই যে 2y প্লাস 1 এখান থেকে যদি কমন নেই, হ্যাঁ। আচ্ছা, আর ওইখান থেকে যদি কিছু কমন নেওয়া যায়, এখান থেকে কিছু কমন যায় ওইখান থেকে, আচ্ছা থাক যেমন আছে ওরকম থাকুক, এখান
থেকে যেমন হচ্ছে ওখান থেকে আচ্ছা ওখান থেকে কিছু কমন নিলাম না আমি। ওকে আচ্ছা এখন দেখো এই যে 4y³ যে ভ্যালুটা আছে সেটা আমি কিন্তু এখানে বসাতে পারি। এই যে 4y³ যে ভ্যালুটা আছে আমি এখানে বসাতে পারি, ঠিক আছে। আচ্ছা আর যা বাকি আছে ওগুলা যেমন আছে ওভাবে লিখে ফেলি। ওকে এই যে এরকম যেমন ছিল এরকমই লিখে ফেললাম। এখন আমি কি করব, 4y³ একটা ভ্যালু কিন্তু আমরা জানি যে এটা, এখানে আমি বসাবো, ঠিক আছে। এখন আমি বসাবো, তাহলে আমি যদি বসাই তাহলে আমি পাবো কত, আমি পাবো হচ্ছে 3y মাইনাস হাফ, হ্যাঁ, আর এখানে 2y প্লাস 1, ঠিক আছে, মাইনাস 6y² মাইনাস 2y প্লাস হাফ। আশা করি এটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে দেখবা একটু ছোট হবে, আমার মনে হচ্ছে একটু এটা একটু সিম্পলিফাই করা যাবে। হ্যাঁ তাহলে আমি ইকুয়ালসটা এই পাশে একটু লিখছি, ঠিক আছে, এই পাশে যেহেতু আমাদের জায়গা আছে। তাহলে দেখো এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 6y², 6y²। ওকে তারপর এই টার্ম আর এই টার্ম যদি মাল্টিপ্লাই করি প্লাস 3y, হ্যাঁ ওকে, তারপর মাইনাস হাফ, আর যদি প্লাস 2y যদি গুণ করো শুধু হচ্ছে y। ওকে আচ্ছা আর মাইনাস হাফ আর শুধু 1 যদি গুণ করো তাহলে কি মাইনাস হাফই থাকে। ওকে আর ওই সাইডে যা বাকি ছিল সব লিখে ফেলবো, তাহলে মাইনাস 6y² মাইনাস 2y, তাহলে কত আসে আবার প্লাস হাফ। একটু এবার দেখবা আমাদের একটু ক্যালকুলেশনটা দেখবা, বা এখানে ক্যালকুলেশন এখন সহজ হয়ে যাবে, ঠিক আছে। কেন সহজ হবে দেখো, আমরা এখন দেখো অনেক কিছু ক্যান্সেল আউট করতে পারবো। এই দেখো এটা হচ্ছে ক্যান্সেল আউট, তারপর কি 3y, এই যে y আর এখানে মাইনাস 2y, এই দুটো দেখো সব ক্যান্সেল আউট হয়ে যায়। আবার দেখো হাফ, এই যে হাফ আবার এই যে হাফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে কি সব যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে থাকছে কি 0, ঠিক আছে। তাহলে দেখো খুবই বাজে একটা কোশ্চেন ছিল, তো এর জন্য আমাদের এর জন্য কি আমাদের একটু টাইম নিয়ে এটা হচ্ছে করতে হবে। তো এত টাইম কিন্তু তোমার পরীক্ষা হলে থাকবে না, তো এই টাইপের ম্যাথ দেখলে চেষ্টা করবে একটু ইগনোর করতে। হ্যাঁ ওকে, তো আমরা এটার অ্যান্সার কত পাইলাম বলো, এটার অ্যান্সার হচ্ছে ক। ওকে আচ্ছা এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেনে বলছে কি দেখো, একটা বৃত্ত দ্বারা x প্লাস 7y মাইনাস 50 এই রেখাটার ছেদাংশের পরিমাণ, কি ছেদাংশের পরিমাণ। ওকে এখন বলো তোমরা কি জানো ছেদাংশের পরিমাণ কি বলছে, এটা বলতে কি বুঝাইছে আসলে, আমি জাস্ট একটু চিত্রটা আঁকি তারপর বলতেছি। ওকে দেখো আমি চিত্রটা আঁকলাম, এখন দেখো বলছি কি এত বৃত্ত দ্বারা এই রেখার ছেদাংশের পরিমাণ, এমন কিন্তু না এটা এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ বা ওয়াই অক্ষে কি পরিমাণ ছেদ করছে এরকমটা না, কিন্তু বলছে বৃত্ত দ্বারা। হ্যাঁ তাহলে বৃত্ত দ্বারা ছেদাংশের পরিমাণ মানে কি, আসলে এটা কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। তুমি চিন্তা করো, আমি যদি এখানে একটা রেখা টানি, এখানে যদি একটা রেখা টানি, ধরো এই যে এরকম একটা রেখা টানি, এটাই তো আমাদের জ্যা, তাই না। তাহলে এই জ্যাটা আমাদের এই বৃত্ত দ্বারা কিন্তু একটা অংশ কর্তন করছে, তাই না। এই বৃত্ত দ্বারা একটা অংশ কেউ মানে একটু কর্তিত হয়েছে, এই অংশটুকু কত, এই যে এতটুকু, এটাই কি বলতো বৃত্তের জ্যা না। তাহলে এই এতটুকু অংশই কি আমরা এখানে বের করতে চাই, এটাকেই বলছে কি যে এত বৃত্ত দ্বারা এই রেখার আমাদের কি ছেদাংশের পরিমাণ। তাহলে এখানে ছেদাংশের পরিমাণ বলতে কি বলছে, এই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলছে। ওকে তাহলে আমরা এই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করবো। ওকে তাহলে এখন বলো আমাদের এই বৃত্তটা কিন্তু আমরা কেন্দ্র কিন্তু খুব ইজিলি বলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি কি বলতো, x² প্লাস y² প্লাস 10² ইকুয়ালস টু 10²। তাহলে বলো তো আমাদের কেন্দ্র কত, আমরা কিন্তু জানি কেন্দ্র হচ্ছে 0 0, তাই না। আর আমাদের ব্যাসার্ধ কত, আমাদের ব্যাসার্ধ হচ্ছে 10, এগুলো কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ আচ্ছা তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি। ওকে আচ্ছা আর এই রেখাটার সমীকরণ তো আমরা জানি, তাই না। তাহলে রেখাটার সমীকরণ কত, x প্লাস 7y মাইনাস কত 50 ইকুয়ালস টু হচ্ছে কত 0, সব কিছু আমরা জানি। ওকে আমাদের লাগবে কি, আমাদের এই অংশটুকু লাগবে, আমি কিন্তু বলে দিচ্ছি এই অংশটুকু লাগবে জ্যায়ের দৈর্ঘ্য। ওকে তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে কেন্দ্রটাকে হচ্ছে একটু আমরা মার্ক করতে পারি। ওকে এখন বলো এই যে কেন্দ্র থেকে এই যে রেখাটা বা এই যে জ্যাটা তার উপর একটা লম্ব দৈর্ঘ্য আমরা নিতে পারি না, আমরা কিন্তু এটা জানি। হ্যাঁ তাহলে কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর আমরা একটা লম্ব দৈর্ঘ্য আঁকবো, ঠিক আছে, বা একটা লম্ব অঙ্কন করবো, ঠিক আছে। তাহলে আমি যদি কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্বটা নিই, যেরকম একটা লম্ব হবে, একটা লম্ব হবে, হ্যাঁ এটা লম্ব আসলে। ওকে এই লম্বটা, হ্যাঁ আমরা কিন্তু এই লম্বটার দৈর্ঘ্য বের করতে পারি, এই লম্বটার কিন্তু কি একটা দৈর্ঘ্য বের করতে পারি, সেটা কি 3.7 এর আমরা সূত্র থেকে কিন্তু জানি। 3.7 এ আমাদের কোনো বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব কিন্তু বের করার সূত্র দেওয়া ছিল, তাই না। তো আমরা এখানে সেই বিন্দুটাই কত বলতো, সেই বিন্দুটা হচ্ছে কি এই যে কেন্দ্র 0 0, তাহলে এই কেন্দ্র থেকে এই রেখাটার কি করব, আমরা লম্ব দূরত্ব বের করব। তাহলে কি এটা হচ্ছে আমাদের কি লম্ব দূরত্ব। ওকে এটা যদি আমরা বের করতে পারি তারপর বলো তো কি করব, তারপর আমরা কি যে অতিভুজটাও তো বের করতে পারি, এই যে অতিভুজটাও কিন্তু জানি, অতিভুজটা বের করা লাগবে না, এটা কিন্তু আমরা জানি। অতিভুজ কত বলো তো, এই যে অতিভুজ বলা আছে, অতিভুজ কত আমাদের 10, তাহলে এইটা হচ্ছে আমাদের 10 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ফার্স্ট এই লম্বের দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা লিখব কেন্দ্র
কেন্দ্র 0 0 হতে, ঠিক আছে, তোমার x প্লাস 7y মাইনাস 50 ইকুয়ালস টু 0, রেখার লম্ব দৈর্ঘ্য, রেখার লম্ব দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে লম্ব দৈর্ঘ্য কত হয়? লম্ব দৈর্ঘ্য আমি যদি এটাকে ডি দিয়ে বলি, ডি দিয়ে বলি, তাহলে কত আসবে? আমরা হচ্ছে এই বিন্দুতে এটাকে সিদ্ধ করতে হয়, তাই না? তাহলে আমরা 0 মাইনাস 0 আবার মাইনাস 50 ডিভাইড বাই কত? রুট ওভার 1 স্কোয়ার, হ্যাঁ, রুট ওভার 1 স্কোয়ার প্লাস কত? 7 স্কোয়ার, তাই না? এমন কিছু একটা আসবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে উপরে আসছে 50 আর নিচেও কিন্তু মনে হয় 50 হয়, তাই না? 7 স্কোয়ার তো 49, তাহলে 1 হচ্ছে 50, তাহলে কি 50 ডিভাইড বাই 50, তাহলে কত পাচ্ছি বলো তো? আমরা মনে হয় এখান থেকে কত পাচ্ছি? 1 পাচ্ছি মনে হয়, তাই না? 50 ডিভাইড বাই 50, আমি কি ভুল করলাম? আচ্ছা আচ্ছা, আমি ভুল করছি। তো উপরে জাস্ট 50 আর নিচে হচ্ছে রুট 50, তাই না? তাহলে আমাদের কত থাকবে অ্যান্সার? শুধু রুট 50 হবে, হ্যাঁ। তাহলে শুধু রুট 50 হবে, হ্যাঁ। শুধু রুট 50 ভ্যালু কত? আমরা বলতে পারি ধরো 5 10 50, আবার 25 ইন্টু 2 বলা যায়, তাই না? তাহলে এটাকে বলা যায় মনে হয় 5 রুট 2। এটাকে মনে হয় না, এটাকে মনে হয় হ্যাঁ 5 রুট 2 বলা যায়, 5 রুট 2, ঠিক আছে? এভাবে চাইলে বলা যায়। এটাকে স্কোয়ার করো, দেখো স্কোয়ার করলে কত পাবা? 50 পাবা। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা হচ্ছে গিয়ে এই যে লম্বের দৈর্ঘ্য সেটা পেয়ে গেছি, লম্বের দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে আমরা জানি 5 রুট 2। ওকে, আচ্ছা এখন তুমি বলো, একটু চিন্তা করো একটু, এই যে একটা সমকোণী ত্রিভুজে আমি কিন্তু কি পেয়ে গেছি বলো তো? আমি লম্ব পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। তাহলে এই যে ভূমিটুকু, এটা আমরা পারবো না? এটা কিন্তু খুব ইজি। তাহলে এটা আমরা কি করবো? পিথাগোরাসের সূত্র দিয়ে সলভ করবো। তাহলে আমাদের কি আসবে? এই লম্বের দৈর্ঘ্যটা আর এটা যদি অ্যাপ্লাই করো, তাহলে এই যে আননোন যে ভ্যালুটা সেটা কত আসবে? 5 রুট 2 প্লাস আমি ধরো আননোনটাকে স্কোয়ার, এক্স স্কোয়ার ধরলাম, ইকুয়ালস টু ধরো এখানে 10 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে যদি সলভ করি, তাহলে আমাদের কত আসবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 100 মাইনাস, এটা তো জানি 50, তাই না? তাহলে 100 মাইনাস 50 কত হয়? 50ই হবে। তাহলে এক্স এর ভ্যালু কি জানো? ওই 5 রুট 2 হবে, ওই 5 রুট 2 হবে, ঠিক আছে? তার মানে কি এই এতটুকু হচ্ছে 5 রুট 2, তার মানে কি বাকি যে দৈর্ঘ্যটুকু আছে সেটাও কিন্তু 5 রুট 2 হবে। কারণ আমরা জানি এই এই এতটুকু দৈর্ঘ্য যত হয় তার দ্বিগুণ হয় জ্যায়ের দৈর্ঘ্য। তার মানে কি, সুতরাং জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? সুতরাং জ্যায়ের দৈর্ঘ্য বা জ্যায়ের পরিমাণ কত? 2 ইন্টু আমাদের কত? 5 রুট 2, অর্থাৎ কি 10 রুট 2, হ্যাঁ 10 রুট 2, ঠিক আছে? তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত বলো তো? 10 রুট 2, হ্যাঁ। ওকে, তাহলে আমরা কোনটা দেখাবো? অপশন সি। ওকে, আচ্ছা এরপর আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। ওকে, এরপর আমরা কি করব? আমাদের পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা কত বলা আছে? পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের কত নম্বর? এটা 16 নম্বর, হ্যাঁ। আর মাত্র 4টা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে পরের কোশ্চেনটা দেখো, আচ্ছা একটু মুছে ফেললিং, হ্যাঁ। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের বলা আছে, ওকে দেখো পরের কোশ্চেনটা আমাদের কি বলা আছে? পরের কোশ্চেনটা আমাদের বলা আছে যে যদি z ইকুয়ালস টু x প্লাস iy হয়, তাহলে z1 মাইনাস 1 প্লাস রুট 3i, এবং তাহলে বলছে যে 2z মাইনাস z1 এটা যদি তোমার ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটা দ্বারা কি প্রকাশ করে? ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। তো আমরা দেখি এটা পারি কিনা, হ্যাঁ। আচ্ছা দেখো, আমাদের বলছে কিন্তু যে z হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা আর z1 একটা জটিল সংখ্যা, বাট z1 হচ্ছে আমাদেরকে একটা সাধারণ ফর্মেট আর এটা একটা ফিক্স একটা জটিল সংখ্যা বলে দেওয়া আছে। ওকে, তো আমরা দেখি এটা পারি কিনা। তাহলে কি লিখবো? 2 আমার ইন্টু z মাইনাস কত? z1, তাই না? ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তাহলে আমরা কি করব? এখানে আমাদের z এর ভ্যালুটা বসাবো, তাহলে x প্লাস iy। ওকে, আচ্ছা আর z1 এর ভ্যালু কত? -1 প্লাস রুট 3i। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখন সলভ করব, হ্যাঁ। তাহলে আমরা যদি এটাকে সলভ করি, তাহলে আমরা কি বলতে পারবো? 2x প্লাস 2iy প্লাস 1 মাইনাস রুট 3i, ঠিক আছে, এরকম কিছু একটা। এখন এটাকে যদি আমি তোমার একটু যোগ বিয়োগ করে আমাদের সাধারণ ফর্মেটে নিয়ে আসি, তাহলে কত আসে? 2x প্লাস 1, আর এখানে আসে কত? এখানে আসে হচ্ছে 2y মাইনাস রুট 3, তাই না? এরকম কিছু একটা আসে। আমি জাস্ট কি করছি দেখো তো, ভিতরে যে টার্মটা আসছে সেখানে আমি জাস্ট জটিল সংখ্যার ফর্মেটে নিয়ে আসছি। ওকে, জাস্ট কি জটিল সংখ্যার ফর্মেটে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদেরকে একটা জটিল সংখ্যার ফর্মেট হয়ে গেল। এখন বলো, তাহলে এখানে আমাদের কি বলা আছে? এখানে আমাদের বলা আছে কি এটা হচ্ছে মডুলাস অফ আমার পুরা জটিল সংখ্যাটা। তার মানে কি আমার এখানে জটিল সংখ্যার কি মডুলাস হবে? তাহলে কি রুট ওভার 2x প্লাস 1 হোল স্কোয়ার, আবার কি আমার 2y মাইনাস 3 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। তারপর দেখো এটা কিন্তু তুমি একটা আমার মনে একটা বৃত্তের ফর্মেটে চলে আসতেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা কি পাবো বলো তো? বৃত্তের সমীকরণ পেয়ে যাব, বৃত্তের সমীকরণ, ঠিক আছে? বৃত্তের সমীকরণ পেয়ে যাব।
ওকে, তাহলে আমরা এখানে কিন্তু জাস্ট চেয়েছি কি বলতো, এটা কি সমীকরণ নির্দেশ করে, তাই না? তাহলে এটা কি নির্দেশ করে? বৃত্ত নির্দেশ করে। বৃত্ত নির্দেশ করে কিভাবে বুঝলাম? দেখো এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি বলতো এখানে সেম, তো এক্স এর সহগ যখন আর ওয়াই এর সহগ যখন সেম হয়ে যায় এবং যদি এক্স ওয়াই টার্ম না থাকে তখন এটাকে আমরা বলি বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা এটা বলবো হচ্ছে বৃত্তের সমীকরণ। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের ক। ওকে, তারপর নেক্সট কোশ্চেন। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আবার চলে আসছে? ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি, 17 নম্বর কোশ্চেন, সেটা কি a ইকুয়ালস টু 1 প্লাস, দেখো a ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস i ডিভাইড বাই হচ্ছে কি √2 যদি হয় তাহলে a টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? একদম সিম্পল একটা কোশ্চেন, এটা একদম বইয়ের কোশ্চেন। ঠিক আছে, আমি এটা দেখি অ্যান্সার বলতে পারি, তাও তোমাদের জন্য আমাকে এখানে সলভ করে দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে 1 প্লাস i ডিভাইড বাই হচ্ছে কত বলো তো? √2। হ্যাঁ, এবার দেখো এটাকে জাস্ট তুমি যদি স্কোয়ার করো তাহলে কি পাচ্ছ বলো তো? স্কোয়ার করলে কি পাবা? a স্কোয়ার্ড ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস i। হ্যাঁ, এখানে হচ্ছে স্কোয়ার হবে আর নিচে হচ্ছে কত? 2। তাহলে আমি এখান থেকে কি পাবো? 1 প্লাস 2i প্লাস কি i স্কোয়ার, তাই না? তাহলে এখন তুমি বলো তো উপরে আমাদের কত আসে? 1 প্লাস 2i মাইনাস কত? 1 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এই দেখো আমি কি পাচ্ছি? a স্কোয়ার ভ্যালু কত পাচ্ছি? শুধু i, তাই না? তাহলে তুমি দেখো এখান থেকে a স্কোয়ার ভ্যালু যদি শুধু i হয় তাহলে a টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? দেখো a টু দি পাওয়ার 6, তাহলে আই কিউব হবে, তাই না? তাহলে আমি আই কিউবকে ওরা হচ্ছে কি, হ্যাঁ আই কিউবকে কি লিখতে পারি বলো তো? মাইনাস আই। তাহলে অ্যান্সারটা কত বলো তো? মাইনাস আই হবে। খুব তাড়াতাড়ি করছি তো, আমরা কিন্তু এটা জানি যে আই কিউব, আই টু দি পাওয়ার 4, আই স্কোয়ার এগুলোর ভ্যালু কিন্তু আমি জানি, এজন্য কি আমি এগুলো একটু তাড়াতাড়ি করে ফেলছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমাদের পরের কোশ্চেনটা কি দেখো বলছে? পরের কোশ্চেনটা বলছে আমাদের যে হচ্ছে কি, আচ্ছা আগেরটার অ্যান্সার কত ছিল? মাইনাস আই। ওকে, পরের কোশ্চেনটা বলছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস না মাইনাস 2x প্লাস 11 বলছে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কত? ঠিক আছে, তো পরাবৃত্তর শীর্ষবিন্দুর আমাদের যদি সলভ করতে হয় তো আমরা এটাকে কি করতে পারি? সবচেয়ে ভালো হচ্ছে কি এটা আমরা একটা জেনারেল সমীকরণে কনভার্ট করতে পারি, ওই যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস আলফা, সেখানে আলফা বিটা এটা কি ওর শীর্ষ। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে তাড়াতাড়ি আমরা সমীকরণে কনভার্ট করি। তাহলে y স্কোয়ার মাইনাস 10y তারপর মাইনাস 2x প্লাস 11। ঠিক আছে, আমি কি করি এখানে x আর ধ্রুবকটা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমার কত আসছে বলো তো? y স্কোয়ার মাইনাস 10y ইকুয়ালস টু 2x মাইনাস 11। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমি বাম পাশে কি করব? আমি এখানে এটাকে a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় নেওয়ার চেষ্টা করবো। তাহলে কত আসবে? 5 হোল স্কোয়ার। ঠিক আছে, আর ওখানে লিখতে হবে 2x মাইনাস 11 প্লাস 25। কেন 25 নিয়ে আসতে হবে? কেন আমি এখানে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য কি এক্সট্রা 25 নিয়ে এসেছি, তার জন্য কি দুই পাশে আমাকে 25 অ্যাড করা লাগছে। ওকে, তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে? y মাইনাস 5 তার হোল স্কোয়ার, এখানে পাচ্ছি 2x, এখানে অনেক কত আসে? 14। তাহলে x যদি কমন নিতাম বা 2 যদি কমন নিতাম তাহলে কত আসতো? x প্লাস 7। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি বলতো? আমি এখান থেকে দেখো ওই যে আমি যদি সাধারণ ফর্মেটটা যদি একটু আগে লিখেছিলাম, একটু আগে একটা কোশ্চেন সলভ করেছিলাম, সাধারণ ফর্মেটটা যদি এখানে কনভার্ট করি, দেখো এখান থেকে কি আসে? 4 ইন্টু হাফ, তারপর কি এক্স মাইনাস আলফা। তাহলে দেখো এটার সাথে তুমি যদি এটা কম্পেয়ার করো তাহলে তুমি কত পাচ্ছ বলো তো? আলফা হচ্ছে কি -7 আর কি বিটা হচ্ছে কি শুধু 5, অর্থাৎ আমার শীর্ষবিন্দুটা কত? -7,5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে -7,5। ওকে, আচ্ছা এরপর আমাদের পরের কোশ্চেনটা দেখো বলছে। ঠিক আছে, দেখো আমরা এখন 19 নম্বর কোশ্চেনটা সলভ করবো। যেখানে দেখো একটা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি আলফার মান কত, এরকম কিছু একটা বলছে। তাহলে আমরা কিন্তু জানি একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়? যখন ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হয় তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে কি বলি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। অর্থাৎ এই ম্যাট্রিক্সের কি হবে? নির্ণয়কের মান আমার কত হবে? 0 হবে। তাহলে নির্ণয়ক মানে কি বলতো? আমরা হচ্ছে তাহলে এখানে নির্ণয়ক সাইন দিব আলফা প্লাস 3 6, হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে 5 আলফা মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে কত? 0। এই যে দেখো নির্ণয়কের ভ্যালু 0 ধরে নিচ্ছি। ওকে, এখন জাস্ট কি করবো? এটাকে আমরা সলভ করবো। হ্যাঁ, তাহলে কি আসবে? আলফা প্লাস 3 গুণ আলফা মাইনাস 4 মাইনাস 5 6 আর 30। ওকে, আচ্ছা তাহলে কত আসছে এখান থেকে? তাহলে আলফা স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস আসতে হচ্ছে কি আলফা প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 12 মাইনাস 30। হ্যাঁ, আচ্ছা এখান থেকে যদি আমি একটু সলভ করে ফেলি তাহলে আলফা স্কোয়ার
মাইনাস আলফা মাইনাস 42। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কিন্তু বলতে পারি যদি মিডল টার্ম করি তাহলে কি 7 6 যদি মাল্টিপ্লাই করি তাহলে মানে 42 আসে। তাহলে কি আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা প্লাস 6 আলফা মাইনাস 42। তাহলে আমাদের আলফার ভ্যালু কত আসছে সেখান থেকে? আলফা আসতেছে 6, হ্যাঁ, আর আলফা আসতেছে 7, তাই না? আলফা আসতেছে -6 আর আলফা হচ্ছে 7। তাহলে দেখি আমাদের কোন অপশনের সাথে মিলতেছে। 6 হচ্ছে মাইনাস আর হচ্ছে 7 হচ্ছে প্লাস। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 7, -6। ওকে, দেখো পুরো প্রসেসটা একদম সিম্পল। জাস্ট কি নির্ণায়কের ভ্যালু 0 ধরেছি, পরে একটা মিডল টার্ম আসছে সেটাকে সলভ করছি, আলফার ভ্যালু পেয়ে গেছি। ওকে, আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? বলছে এবিসি ত্রিভুজে, দেখো এবিসি ত্রিভুজে এ কোণ আর বি কোণ দেওয়া আছে। এটা কিন্তু কোণ, হ্যাঁ, tan ইনভার্স সামথিং, তারপর tan ইনভার্স সামথিং, এগুলো কিন্তু আমাদের কোণ। আমাদের বলছে কোণ সিটা বের কর, ঠিক আছে? এখন তুমি কিন্তু জানো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এখান থেকে আমাদের যে আননোন কোণটা সেটা কিন্তু বের করতে পারি, তাই না? তাহলে আমি জাস্ট শুরুই করব কি, যে আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত? পাই, তাই না? তাহলে এখান থেকে আমি কি a আর b এর ভ্যালু এখানে বসিয়ে দিব। তাহলে কত আসে? আমাদের আসবে কত? সি ইকুয়ালস টু, আমি একদম ডিরেক্টলি লিখি, পাই মাইনাস এ প্লাস বি, হ্যাঁ, তাহলে মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যদি অ্যাপ্লাই করি, সি ইকুয়ালস টু পাই মাইনাস এর ভ্যালু কত পেয়েছি? tan ইনভার্স 2। তাহলে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স এটা কত? 3, tan ইনভার্স 3। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন জাস্ট এটাকে সলভ করব, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি আমাদের tan ইনভার্স মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমাদের হচ্ছে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, হ্যাঁ। তাহলে কত আসবে? tan ইনভার্স x আর tan ইনভার্স y যদি থাকে তাহলে আমরা লিখি tan ইনভার্স 2 প্লাস 3 1 মাইনাস 2 ইন্টু 3, তাই না? এখন দেখো তাহলে আমাদের কত আসে? আমাদের এখান থেকে মনে হচ্ছে c equals to minus pi tan inverse, ওকে। তাহলে tan inverse আসতেছে হচ্ছে উপরে 5 নিচে হচ্ছে -5, উপরে 5 নিচে হচ্ছে -5, তাহলে 5 ডিভাইড বাই হচ্ছে -5 এমন কিছু একটা। কিন্তু কি এখানে আমাদের মডুলাস ভ্যালুটা নিতে হবে, কেন বলো তো? আমরা তো জানি 3 কোণের সমষ্টি কি 180 থেকে বড় হইতে পারে না, তাই না? তো আমরা কি করব, এখান থেকে এখানে একটা মডুলাস সাইন দিব, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি একটা পজিটিভ অ্যান্সার পাবো, ঠিক আছে? তাহলে পাই মাইনাস এটা আমি যদি পজিটিভ চিন্তা করি তাহলে কি tan ইনভার্স হতো 1, তাই না? তাহলে tan ইনভার্স 1 কত? পাই বাই 4। তাহলে পাই মাইনাস পাই বাই 4, ওকে। তাহলে পাই মাইনাস পাই বাই 4 কত হয়? 3 পাই বাই 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কত? আমাদের অ্যান্সারটা হচ্ছে পাই বাই 4। আচ্ছা আমি কি ভুল করলাম? আমি মনে হয় ভুল করে ফেলছি, কারণ কি এখানে -1 হইতেও পারে, ঠিক আছে? কারণ কি আমাদের ভুল হইতে পারে। তাহলে এখানে আমরা মাইনাস সূক্ষ্মকোণটা নিব না, কারণ কি এই দুইটা কোণের যোগফল মাস বি একটা স্থূলকোণ হবে, ঠিক আছে? এই দুইটা কোণের যোগফল মাস বি একটা স্থূলকোণ হবে। তাহলে এটা কি জানো, এই মাইনাসটা সামনে চলে আসবে, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারো হচ্ছে গিয়ে এভাবে লিখতে পারো tan ইনভার্স -1 তারপর পাই মাইনাস tan ইনভার্স তোমার পাই বাই 4 লিখতে পারো, এভাবে তুমি আগাতে পারো, ঠিক আছে? এরপর তুমি লিখতে পারো কি c ইকুয়ালস টু পাই মাইনাস পাই প্লাস পাই বাই 4, ওকে। এরপর তুমি লিখতে পারো কি জানো, তুমি লিখতে পারো হচ্ছে শুধু পাই বাই 4। তাহলে অ্যান্সারটা হবে কি শুধু পাই বাই 4, ঠিক আছে? কারণ কি জানো, এই দুইটা কোণ তুমি যদি ক্যালকুলেটরে চাপো tan ইনভার্স 2 দেখবে এটা মাস্ট বি 60 বা সামথিং ডিগ্রি, এটাও কি ওরকম কিছু একটা ডিগ্রি। তার মানে কি এই দুইটা কোণের যোগফল মাস্ট বি একটা স্থূলকোণ। এর জন্য আমি কি করছি দেখো, এই যে মাইনাস অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমি সেকেন্ড চতুর্ভাগে নিয়ে গেছি, পাই মাইনাস সামথিং আকারে নিয়ে আসছি। এরপর জাস্ট পাই থেকে ওই অ্যাঙ্গেলটা সাবট্রাক্ট করেছি। এরপরে আমি কি পেয়েছি, আমাদের যে অজানা একটা কোণ সেটা পেয়ে গেছি, ওকে। এর জন্য কি আমাদের এই অ্যাঙ্গেলটা কত আসতেছে? পাই বাই 4। কিন্তু একটু আগে কিন্তু কি আসছিল 3 পাই বাই 4, যেটা আমাদের ভুল আসছিল, ঠিক আছে? তাহলে এখানে কাঙ্ক্ষিত উত্তর কত? জাস্ট কি পাই বাই 4, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সব এমসিকিউ হচ্ছে সলভ হয়ে গেল। এখন আমরা করব কি একটা রিটেন কোশ্চেন আছে সেটারও সলভ করে ফেলবো, ওকে। তো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে একটা রিটেন কোশ্চেনও ছিল, তো আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। খুবই সিম্পল এবং সহজ একটা অ্যান্সার, ওকে। তাহলে চলো আমরা
সলভটা একটু করার চেষ্টা করি। তার আগে একটু কোশ্চেনটা পড়ে ফেলি। দেখো কি বলছে, যে এই একটা সরলরেখা এবং এই সরলরেখা দুটো যদি একই সরলরেখার সমীকরণ হয় তখন আলফা আর পি এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এইটা কিভাবে করব? খুবই সিম্পল, এবং এটা হচ্ছে মনে হয় কত 3.5 এর মনে হয় একটা ম্যাথ, 3.5 এর একটা ম্যাথ, তো খুব ইজিলি এই ম্যাথটা করা যায়। ঠিক আছে, আমরা তাহলে কি করতে পারি, আমরা ধরো সলিউশন একটু শুরু করি। ওকে, তাহলে আমরা করব কি 3x প্লাস রুট 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। আমি কি করব, এখান থেকে প্লাস 2টা সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 3x প্লাস রুট 3y ইকুয়ালস টু হচ্ছে কত, -2। ওকে, এরপর আমি কি করব, আমি হচ্ছে কি -2 দিয়ে সবাইকে ডিভাইড করব। ঠিক আছে, 3x আমি যদি ডিভাইড করে একটু সুন্দর ফর্মেটে নিয়ে আসি তাহলে কত আসবে, -2/3। হ্যাঁ, আবার প্লাস y -2/√3, জাস্ট এরকম ফর্মেটে নিয়ে আসলাম। তাহলে এই ফর্মেটটাকে আমরা কি বলি জানো, আমরা কিন্তু এটা সরলরেখার একটা সাধারণ ফর্মেট বলতে পারি। সেটা কোনটা, x/a ফর্মেট প্লাস y/b ফর্মেট। আমি এখানে এনেই রেখে দিব। ওকে, আচ্ছা, এরপর আমি একই সমীকরণ, এই যে এই সমীকরণটা আমি কি একইভাবে আগাবো, এই যে একই সমীকরণে কনভার্ট করব। তাহলে আমি কি করব, আবার লিখবো, হ্যাঁ, আবার ওই সমীকরণটা নিয়ে কাজ করব। সেটা কি, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু হচ্ছে কত, পি, তাই না? এই সমীকরণটাকেও যদি আমি একই ফর্মেটেই ভাগ মানে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পি দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এক্স কজ আলফা বাই পি, ওয়াই সাইন আলফা বাই হচ্ছে কি পি। ওকে, তারপর ইকুয়ালস টু কত লেখা যায়, 1। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আমি কি করব, এক্স পি বাই কজ আলফা প্লাস ওয়াই পি বাই সাইন আলফা, ঠিক আছে, ইকুয়ালস টু কত বলো তো, 1। দেখো এইটাও কিন্তু এই ফর্মেটে চলে আসছে, তাই না? এটাও কিন্তু কি আমাদের একই ফর্মেটে চলে আসছে। আর এই একই ফর্মেটে আনার বেনিফিটটা কি, একই ফর্মেটে আনার বেনিফিট হচ্ছে এখন জাস্ট তুমি এই দুইটা সমীকরণকে কম্পেয়ার করতে পারবা। দেখো এটা হচ্ছে x/a, এটাও কি x/a, তার মানে কি এই a আর এই a কি মাস্ট বি সেম। হ্যাঁ, কেন, আমাদের কি একই সরলরেখার সমীকরণ কথা বলা আছে, তার মানে কি একই সমীকরণ যদি এটা হতে হয় তার মানে কি এই x/a আর এই x/a সেম হতে হবে। ঠিক আছে, একইভাবে আমরা কি এইটা আর এটা কি ইকুয়াল বলতে পারবো। ঠিক আছে, তার মানে কি বলতো, সুতরাং সুতরাং কি বলা যায় বলতো, সুতরাং আমি বলতে পারি এরকম যে p/cos আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের -2/3, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো তো, আমরা এখান থেকে cos আলফাটাকে একটু আলাদা করতে পারি। cos আলফা ইকুয়ালস টু কি লেখা যায়, cos আলফা লেখা যায় 3p ডিভাইড বাই হচ্ছে কি -2। এভাবে আমরা একটু cos আলফাকে আলাদা করে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা, একইভাবে আমরা কি এই যে এই সেকেন্ড দুইটাকেও কম্পেয়ার করতে পারি। তখন আমি লিখতে পারি যে আমাদের -2/√3 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে কত, p/sin আলফা, তাই না? তাহলে এখান থেকে আমি sin আলফাকে আবার বের করে ফেলতে পারি। তাহলে কি sin আলফা আসবে কত, আমাদের √3p ডিভাইড হচ্ছে -2। দেখো আমি এই সমীকরণটা আবার 4 নম্বর লিখে রাখলাম। ওকে, এখন দেখো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে আলফা আর পি এর ভ্যালু, তাই না? তাহলে আমি কি করব, জাস্ট আমি এই সমীকরণ দুইটাকে বর্গ করে যোগ করে দিব, জাস্ট বর্গ করে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বর্গ করে যোগ করে দিব। ওকে, তাহলে বর্গ করে যোগ করলে কি আসবে বলো তো, এখানে cos স্কোয়ার আলফা প্লাস কি sin স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি 3p/-2 তার হোল স্কোয়ার, তারপর কি -√3p/2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি এগুলোকে বর্গ করে যোগ করি এই পাশটা কত হয়ে যাবে বলতো, 1, তাই না? আর ওই পাশটা কি হবে, 9p²/4 প্লাস আমার কি 3p²/4, তাই তো? ওকে, এরপর দেখো আমি যদি এখান থেকে যোগ করি, আমি যদি এখান থেকে যোগ করে ফেলি, এখান থেকে আমার কত আসবে, 12p²/4। তাহলে আমি যদি এখান থেকে দেখো, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে p² ইকুয়ালস হচ্ছে 1/3, অর্থাৎ p এর ভ্যালু হচ্ছে +/-1/√3, এমন কিছু একটা আসবে, তাই না? খুবই সিম্পল ভাবে কিন্তু এভাবে সলভ করা যায়। ওকে, এরপর দেখো আমাদের কিন্তু বলছে কি এই কোণ আর এই কোণটা, সরি এই যে এই আলফা কোণটা বের করতে বলছে, তাই না? এখন দেখো এই আলফা কোণে এসেই ম্যাক্সিমাম তোমরা ভুল করবা। কেন ভুল করবা জানো, এখানে তোমরা ম্যাক্সিমাম ভুল করবা, কারণ হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা তোমরা বের করতে ভুল করবা। এখন দেখো অ্যাঙ্গেলটা তুমি যদি বের করতে চাও
তুমি যদি অ্যাঙ্গেলটা বের করতে চাও, দেখো আমরা কি করব, এই যে 3 আর 4 এদেরকে জাস্ট ভাগ করলে কিন্তু পেয়ে যাবো। কিন্তু যখনই তুমি ভাগ করবা, দেখো তুমি কিন্তু মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিবা, তখন তুমি ভাববা যে হচ্ছে কোনটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। না, এরকম কিন্তু না। যখনই তোমার দুইটা অ্যাঙ্গেল বা দুইটার ভ্যালু হচ্ছে মাইনাস, তখন কিন্তু এটা আমি বলতে পারি কি 3 নাম্বার চতুর্ভাগে আছে। ঠিক আছে, মানে কি এখানের কোনটা 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত। ওকে, তাহলে এর জন্য আমি যখন এখানে 4/3 করব, আমি যখন এখানে 4/3 করব, তখন আমি কি লিখবো, ধরো 4/3 এরকম যখন লিখবো, তখন আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে 10, তাহলে আমি কি পাচ্ছি বলো তো, এই দুটাকে যদি ডিভাইড করে দিই, 2 কাটা, পি কাটা, সব কিছু ক্যান্সেল আউট, তাই না? তাহলে আমার কি থাকছে বলো তো, ওখানে √3 থাকছে, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে জাস্ট মনে হয় কি 3। তাহলে এটাকে লেখা যায় কি tan আলফা আমার কি 1/√3। কিন্তু আমি একটু আগে কিন্তু বলে ফেলছি, এটা কিন্তু জাস্ট ডিরেক্টলি 30 ডিগ্রি লিখলে তোমার কি, তুমি কি অ্যাকচুয়াল অ্যান্সারটা বলছো না, আলফার অ্যাকচুয়াল অ্যান্সার ওইটা না। হ্যাঁ, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, আমাকে এটাকে তৃতীয় চতুর্ভাগে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি লিখবো, tan, আমি এটাকে লিখবো পাই প্লাস, আমি লিখবো হচ্ছে π/6। এরপর তুমি যে আলফাটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আলফা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল আলফা কত, অ্যাকচুয়াল আলফাটা হচ্ছে তোমার 6 না, তাহলে 7π/6, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আলফা। ঠিক আছে, তার মানে বলো তো আমরা পুরোর মানে দুইটা অ্যান্সার সেটা কি পেলাম, আলফার ভ্যালু হচ্ছে পেয়েছি হচ্ছে 7π/3, অর্থাৎ মানে 210 ডিগ্রির মতো, আর আমার পি এর ভ্যালু কত পেয়েছি, +/1/√3। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের সলভ। ঠিক আছে, তো আমাদের পুরো বলা যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনটা, সেটার এমসিকিউ এবং রিটেন পার্ট দুটোই আমি সলভ করার চেষ্টা করেছি। তো খুব শীঘ্রই তোমাদের আলাসান ভাইও তোমাদের দেখা যাবে ফিজিক্সের যে পার্টটা সেটা সলভ করে দিবে। ঠিক আছে, আর তোমাদের ধরো 25-26-এর যে অ্যাডমিশন, সেইটার জন্য তোমাদের জন্য শুভকামনা, তোমরা যাতে খুব ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই, ভালো থাকো, টাটা।